আরে ও বউ, আমার নাস্তাটা কখন দেবে শুনি? কাজের সময় তো হয়ে যাচ্ছে, চলে গেলে এরপর দেবে নাকি? আমাকে কথা শোনাচ্ছ কেন? সকালের নাস্তা কি আমি বানাচ্ছি নাকি? সকালের নাস্তা তো বানাচ্ছে তোমার আদরের বড় বউ। ধুর ধুর, ওই অপয়া বাদর মুখোটা আমার আদরের বউ তোমায় কে বললো? আমার আদরের বউ তো একমাত্র তুমি গো, তুমি। মরণ! আমি যদি আদরের বউ হই তাহলে ওই বাদর মুখোটাকে বিয়ে করেছিলে কেন? বলো বলো। আরে বউ, তোমাকে কতবার বলেছি ও কি শুধু আমার মায়ের অনুরোধে বিয়ে করেছি। আমার একদমই পছন্দ ছিল না, সেই জন্যই তো পরে তোমাকে বিয়ে করেছি নিজের পছন্দে। এবার যাও গিয়ে দেখো নাস্তা কত দূর। এই যে মহারানী, আমার স্বামী কাজে চলে যাবে, সকালের নাস্তা না দিয়ে এখানে এসে থালা বাটি মাজা হচ্ছে কেন শুনি? মানে চুলার উপরে রান্নাগুলো হচ্ছিল তো, তাই ভাবলাম এই ফাঁকে থালা বাসনগুলো মেজে নিলে কাজটা এগিয়ে থাকবে। কেন রে ছোট, কি হয়েছে? কি হয়েছে জানো না মনে হয়? সকাল সকাল যে আমার স্বামী কাজে চলে যায়, এই সময় তার আগে আগে খাবার না পেলে মাথা গরম হয়ে যায়। সেই জন্য ইচ্ছা করে দেরি করে নাস্তা করছো না, জানি আমায় কথা শোনাতে পারে। এসব তুই কি বলছিস ছোট? আমি কেন এমনটা করব? তোর স্বামী তো আমারও স্বামী নাকি? আমায় এত ভুল বুঝিস না ছোট। তুই যা, আমি কিছুক্ষণের মধ্যেই নাস্তা নিয়ে আসছি। এরপর বড় বউ তার স্বামী এবং ছোট বউকে নাস্তা খেতে দেয়। তারা সকালের নাস্তা খেয়ে বলে, এই যে বড় বউ, এতদিন তো রান্না বান্না ভালো করতে, হঠাৎ আজ রান্নাটা এত নুনে পোড়া করলে কেন? হে, কি নুন দিয়েছি বাবারে, আমার গা গোলাচ্ছে। ইচ্ছে করে করেছো তুমি এরকম, তাই না? জানি আমরা পেট ভরে খেতে না পারি। তোমার এই সব ফোন দিয়ে আমি বুঝি, আর কেউ না বুঝুক। এইসব তুই কি বলছিস রে ছোট? আমি এইসব ইচ্ছে করে করিনি রে। এইসব ন্যাকামি করে তো আর লাভ হবে না। তোমার চেহারা বাদরের চেয়েও জঘন্য, তারপরেও তোমাকে এই ঘরে রেখেছি তোমার রান্না বান্না কাজকর্ম ভালো বলে। এগুলো যদি ভালো না হয় তোমাকে কিন্তু ঘরে রাখবো না, এই বললাম আমি। বুঝে নিও কথাটা। না না না, ঘর থেকে বিদায় করা যাবে না। ঘরের মধ্যে রেখেই কিভাবে কাজ আদায় করে নিতে হয় সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও। বিদায় করে দিলে ওর মতো কাজের ঝিয়ার একটাও পাওয়া যাবে না। বাবা, মা, তোমরা আমায় ছোটবেলায় জন্মের পর কেন মেরে ফেললে না? এই কুৎসিত অপয়া মেয়েটাকে কেন বাঁচিয়ে রাখলে? কেন তোমরা আমায় পরের ঘরে বিয়ে দিলে? কেন বাবা, কেন মা? এই যে আবার নাটক শুরু, তাই না? ঘরের একটা দুটো কাজ সারা দিন লাগিয়ে লাগিয়ে করে আর এলাকাবাসীদের দেখায়, দেখো গো আমি কত কর্মী। এসব এখন ছাড়ো, আমার মাথায় তেল দিবে, মাথা যন্ত্রণা করছে আমার। চলো। তোরা আমায় এত ভুল কেন বুঝিস? আমি দেখতে খারাপ হতে পারি, কিন্তু আমি মানুষটা অতটাও খারাপ না যতটা তোরা আমায় ভাবিস। যাকে ঘরে চল, তোর মাথায় আমি তেল লাগিয়ে দিচ্ছি। ঘরে গিয়ে বড় বউ রূপালী ছোট বউ সোনালির মাথায় তেল মালিশ করে দেয়। তেল লাগানোর এক পর্যায়ে ছোট বউয়ের মাথা থেকে কিছু চুল ছিঁড়ে যায়। একি তুমি কি করলে? আমার মাথার চুল ইচ্ছে করে ছিঁড়েছ? তোমার মতো টেকো কুৎসিত বাদুর মুখো বানাতে চাইছো আমায়? আমার কি সুন্দর চুল ছিঁড়ে নিল রে শয়তানি! কি ছোট, তুই এসব কি বলছিস? মানুষের মাথা মালিশ করতে নিলে একটু আধটু চুল তো ছিঁড়বেই, এতে আমার ইচ্ছে করে ছিঁড়ার কি আছে? একে তো আমার মাথার চুল ছিঁড়েছিস, তার উপর আবার বড় বড় কথা বলছিস। দাঁড়া বাদর মুখো, দেখ তোকে আজ কি করি। নে নে বাদর মুখো নে, আজ তোকে মেরেই ফেলবো। হয়েছে হয়েছে, এত ন্যাকা কান্না কান্নার কি আছে? গায়ে তো একটু ছুঁয়েছি, এত জোরে তো মারিনি। এত ঢং করছিস কেন বাদর মুখো? চুল ছিঁড়ার বেলায় মনে ছিল না? কত যে একটু মেরেছিস,
সেটা তো আমার চেহারাতেই দেখা যাচ্ছে। আমায় তোরা এত ভুল বুঝিস। আমি আর এই বাড়িতে থাকবো না, তোরা থাক। না 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 না, থাকবো না বললি কি হবে নাকি? তুই চলে গেলে এই বাড়ির কাজগুলো কে করবে শুনি? তোকে থাকতেই হবে এই বাড়িতেই, বুঝেছিস? শয়তানি ছেড়ে দে। হ্যাঁ, তোর যেমন রূপের এত দেমাক, তুই সেই রূপ নিয়েই থাক। আমি তোর এই বাড়িতে থাকবো না। তুই তোর সুখের সংসার নিজেই গুছিয়ে নে, আমি চললাম। থাম থাম বলছি, যাবি না। উনি বাড়িতে নেই, আমায় রেখে যাস না। যেই সমাজে মানুষের মনের সৌন্দর্যের কোনো দাম নেই, সেই সমাজে আমি আর থাকবই না। এই কথা বলে রূপালী জঙ্গলের পথের দিকে এগোতে থাকে। অনেকক্ষণ হেঁটেছি, এখন আর শরীরটা ভালো লাগছে না। এই গাছতলায় একটু বসে বিশ্রাম নে। গাটা ব্যথা করছে। তখনই অলৌকিকভাবে সেই গাছটি কথা বলে ওঠে। ও মেয়ে, তোমার নাম কি? তোমার এই অবস্থা কে করলো গো? তোমার কি হয়েছে আমায় বলো। আমার নাম রূপালী গো। আমি দেখতে কুৎসিত বলে সমাজ আমায় মেনে নেয় না। কিন্তু তুমি তো গাছ, তুমি কথা বলছো কেমন করে? এটা আমি স্বপ্ন দেখছি না তো? হ্যাঁ, তুমি যেটা দেখছো সেটাই বাস্তব, স্বপ্ন নয়। সব গাছেরাই কথা বলতে পারে। ও মেয়ে, আমার গাছের সামনটা একটু ঝাড়ু দিয়ে দিবে? ময়লায় আমার খুব কষ্ট হয়। আমার উপকার করলে আমিও তোমায় প্রতিদান দেব। আহা গো গাছ বোন, ময়লায় তোমার খুব কষ্ট হয় বুঝি? আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। তবে আমি কোনো প্রতিদান নিব না, আমি নিঃস্বার্থভাবেই সব করব। ও ভালো মেয়ে, তোমায় অসংখ্য ধন্যবাদ। তুমি যে আমায় ঋণী করে দিলে গো। না না গাছ বোন, আমি তো তেমন কিছু করিনি। পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সে তো আমাদের সকলেরই দায়িত্ব। তোমার আর কোনো সমস্যা থাকলে আমায় বলো। না গো ভালো মেয়ে, আমার আর কোনো সমস্যা নেই। তবে এই গ্রামের উত্তর পাড়ে একটি লাল পাতার বাড়ি আছে। সেখানে এক বৃদ্ধা জীবন মরণ যুদ্ধ করছে। তুমি যদি তার কাছে যাও, হয়তো বৃদ্ধার জীবনটি বেঁচে যেতে পারে, বুঝেছো? সে কি, এ কি বলছো? ওই বৃদ্ধার ঠিকানাটা আমায় দাও দেখিনি। কোথায় সেই লাল পাতার বাড়ি? আমি যাব সেখানে, আমি বাঁচাবো তাকে। তা বেশ ভালো মেয়ে, আমি আমার বন্ধু হরিণীকে তোমার সাথে পাঠিয়ে দিচ্ছি। সে দেখিয়ে দিবে কোথায় আছে সে লাল পাতার বাড়ি। ভালো থেকো। এরপর হরিণী রূপালীকে সেই লাল পাতার বাড়ির সামনে এনে হাজির করে। তখনই ভিতর থেকে আওয়াজ আসে, আমার বাড়ির সামনে কে এসেছে? আমার ঘরে আসো। রূপালী ঘরের ভিতর গিয়ে দেখে এক অসহায় বৃদ্ধা বিছানায় পড়ে আছে। ও বুড়িমা, তোমার অবস্থা এত খারাপ কি করে হলো? আমি কি করে তোমায় সুস্থ করতে পারি? আমার অবস্থার পিছে অনেক বড় কাহিনী। অত সময় আমার হাতে নেই রে মেয়ে। তুই আমায় কেন বাঁচাতে চাইছিস? তোর কি স্বার্থ? তোকে তো কিছু দিতে পারবো না রে আমি। আমার কারণে যদি তোমার জীবনটা বেঁচে যায়, এর চেয়ে বড় পাওয়ার আমার কাছে আর কিছুই নেই গো বুড়িমা। তুমি এবার আমায় সেই পথটা বলে দাও, আমি তোমায় নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করব গো বুড়িমা। তোর মতো ভালো মানুষ এই শেষ বয়সে দেখতে পাবো তা ভাবিনি। তবে শোন, এই জঙ্গলের উত্তর পারে বয়ে গেছে এক নদী। সেই নদী ধরে আগালে দেখবি মাঝপথে এক বড় গাছে ফুটফুটে গোলাপ। সেটা আমার গায়ে ঘষতে হবে। এরপর রূপালী বুড়ির কথা মতো নদী দিয়ে সাঁতার কেটে কেটে সেই গাছের কাছে এসে পৌঁছায় এবং সেই গোলাপটি দেখতে পায়। সঙ্গে সঙ্গে রূপালী সেই গোলাপটিকে তুলে নেয়। গোলাপটি আলোতে চকমক করছিল। এরপর রূপালী বুড়ির বাড়িতে ফিরে আসে এবং সেই গোলাপটি বুড়ির গায়ে ঘষে দেয়। সঙ্গে সঙ্গে বুড়ির গা আলোতে ভরে ওঠে। দেখতে দেখতে রূপালীর চোখের সামনে সেই বুড়িটি
এক সুন্দরী পরীর রূপ ধারণ করে, যা দেখে রূপালী আকাশ থেকে পড়ে। হে মেয়ে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকে তোমার জন্য আমি আবার আমার আসল রূপে ফিরে এলাম। বহু বছর আগে আমি এক সাধু বাবার অভিশাপে এক বৃদ্ধা হয়ে এই ঘরে আবদ্ধ ছিলাম। তুমি না আসলে হয়তোবা আমি আমার এই রূপে আসতে পারতাম না। আমি তোমার সকল দুঃখ দূর করে দিতে চাই। এই কথা বলে পরী মন্ত্র পড়তে থাকে। দেখতে দেখতেই রূপালী চরম সুন্দরী নারীতে পরিণত হয়ে যায়। তার গা ভরা স্বর্ণ চকমক করছিল আর মাথা ভরা চুল, যা দেখে রূপালী নিজেকে চিনতে পারে না। অসংখ্য ধন্যবাদ পরিমা, আপনার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আমাকে ধন্যবাদ দিতে হবে না মেয়ে, এই সবই তোমার কর্মের ফল। তবে রূপ নিয়ে কোনো দিন অহংকার করো না। এরপর রূপালী জঙ্গলের পথ ধরে সে গাছের কাছে যেতে থাকে। আরে আরে, ভালো মেয়ে না? ও ভালো মেয়ে, তোমায় কত সুন্দর লাগছে। আমি জানতাম তুমি পারবে। তোমার মতো ভালো মানুষেরা সফল হয়। গাছবন, আমি তোমার কাছে এসেছি তোমাকে ধন্যবাদ জানাতে। তোমার জন্যই আজকে আমি পরিমার বাড়ির ঠিকানাটা পেয়েছিলাম। আরে আরে, এ কি করছো ভালো মেয়ে? আমায় তোমার ধন্যবাদ দিতে হবে না, বরঞ্চ তোমার কাছেই তো আমি ঋণী। সে ঋণটাই এখন শোধ করব। তোমায় আমি একটি ঝুড়ি দিব। সেই ঝুড়ির কাছে তুমি খাবার থেকে শুরু করে যা চাইবে তাই পাইবে। এই কথা বলে সেই গাছ সঙ্গে সঙ্গে একটি জাদু ঝুড়ি হাজির করে। এই নাও মেয়ে। অসংখ্য ধন্যবাদ গাছবোন, ভালো থেকো। এরপর রূপালী তার বাড়ির দিকে যেতে থাকে। ছোট, এই ছোট, দরজা খোল। এই, তুমি কে? এই অবেলায় আমায় ছোট ছোট বলে ডাকছো কেন? এমনিতেই ঘরের কাজকর্ম করে কুল পাচ্ছি না। তুমি কে শুনি আমি? তোকে ছোট বলে আর কে ডাকবে রে? আমি তোর বড় দিদি রে ছোট। আমি ফিরে এসেছি তোদের মাঝে। দেখ কি নিয়ে এসেছি। হ্যাঁ, মানে আমি কিছু বুঝতে পারছি না। বড় দিদি দেখতে কত কুৎসিত ছিল, বাদর মুখো ছিল, আর তুমি দেখতে কত সুন্দর, তোমার গায়ে কত সোনা দানা। তুমি কি করে বড় দিদি হবে? আমার সাথে মশকরা করছো তুমি? না রে না, আমি কোনো মশকরা করছি না রে ছোট। ঘরে চল, তোকে সব খুলে বলছি। ঘরে গিয়ে রূপালী ছোট বউ সোনালীর কাছে সরল মনে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে। হ্যাঁ, আমাদের গ্রামে যে এরকম কোনো জায়গা আছে, এটা তো এর আগে কেউ বলেনি। তুমি আমার সাথে কোনো মশকরা করছো না তো? সত্যি করে বলো তো আমায়, আমি জানতে চাই কিন্তু। আরে ধুর পাগলি মেয়ে, এইসব বিষয় নিয়ে কেউ মশকরা করে নাকি? দাঁড়া, তোকে প্রমাণ দেখাই। জাদুঝুড়ি, আনাম মুরগি দাও। সঙ্গে সঙ্গে জাদুঝুড়ি আনাম মুরগি হাজির করে, যা দেখে ছোট বউ অবাক। এ তো সত্যি চমৎকারী বিষয়। ইস, তোমার আগে যদি ওই জায়গাটার সন্ধান আমি পেতাম, তাহলে আমি আরো বেশি সুন্দরী হতাম, আরো বেশি সোনা দানা পেতাম। ধুর পাগলি মেয়ে, তুই ওই জায়গার সন্ধান পেয়ে কি হবে? তুই তো আগে থেকেই সুন্দরী, তোর মাথা ভরা তো আগে থেকেই কেশ, তোর আর কি লাভ? এরপর থেকে বাবুলাল তার বড় বউয়ের প্রেমে হাবুডুবু খায়, আর ছোট বউ বাড়ির সকল কাজকর্ম করে। সেই সব দেখে হিংসায় ফেটে যাচ্ছিল। এককালে আমার স্বামী আমায় কত ভালোবাসতো, এই গ্রামের সবাই আমায় কত সুন্দরী বলতো। ওই বাদর মুখোটা সুন্দরী হওয়ার পর আমার আর কোনো পাত্তাই নেই। না না না, আমাকেও ওই বাদর মুখোটার চেয়েও বেশি সুন্দরী হতে হবে। পরদিন সকাল সকাল সোনালী জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে যায়। হাঁটতে হাঁটতে সোনালী সেই গাছের কাছে আসে। আরে ও সুন্দরী, আমার গাছের সামনেটা অনেক অপরিষ্কার, একটু ঝাড়ু দিয়ে দেবে গো? এই এই, এইসব ঢং বন্ধ কর। আমার বড় দিদিকে দিয়ে কাজ করিয়েছিস দেখে আমাকেও কাজ করাবি নাকি? হ্যাঁ,
আমি সুন্দরী শিক্ষিতা, তোর মতো গাছের সামনের ময়লা পরিষ্কার করি না আমি। জলদি জলদি ওই পরীর বাড়ির ঠিকানা বল আমায়। ও, আজীবন শুনেছিলাম সুন্দরীদের দেমাগ থাকে, আজ চোখে দেখে নিলাম। হরিণী তোমায় পথ দেখিয়ে দিবে, তুমি যাও। এরপর হরিণী সোনালীকে লাল পাতার বাড়ির সামনে আনে। অবশেষে এসে পৌঁছালাম। কোথায় বুড়ি না পড়ি, কোথায় আছো তুমি? কে এসেছো? আমার ঘরের ভিতরে আসো। এই যে বুড়ি, তুমি যে একটা পড়ি এটা কিন্তু আমি জানি। বড় দিদি আমায় সব বলে দিয়েছে। এবার ঢং বাদ দিয়ে জলদি জলদি আমায় সুন্দরী করো, সোনা দানা দাও, জলদি করো, আমার সময় নিয়ে অত। কিন্তু আমি তোকে সুন্দরী কেরম করে করব? আমার শক্তি আবার চলে গেছে। সেই নদীর পাড়ের গোলাপটা এনে ঘষে দে, আমি আবার ঠিক হয়ে তোকে ঠিক করে দেব। আমাকে কি ঘাস বলদ মনে হয় নাকি? ওই নদী সাঁতরে তোমার জন্য গোলাপ আনবো? নিজের গোলাপ লাগবে নিজে এনে নাও, আমি অত পারবো না। এবার আমাকে সুন্দর বানাবে নাকি তোমাকে এখানেই শেষ করে রেখে যাব? জলদি সেটা জানাও দেখিনি। এমনি হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে আমার, আবার নাকি যাব গোলাপ আনতে? মরণ। ঠিক আছে, ওই গোলাপ এনে আমায় দিতে হবে না। নদীর পাড়ে সেই গোলাপ নিয়ে তুই নিজের গায়ে ঘষে নে, তাহলে তুই যা চাচ্ছিস তাই হয়ে যাবি। যা, এবার দূর হ আমার বাড়ি থেকে। এরপর সোনালী সাঁতার কেটে কেটে সেই গাছের সামনে এসে হাজির হয়। গোলাপকে দেখে সোনালী বলে, অবশেষে এত কষ্টের পর গোলাপের দেখা পেলাম। এখনই গোলাপ গায়ে ঘষে আমি হব বিশ্ব সুন্দরী। এই কথা বলে সোনালী গোলাপটি তুলে তার গায়ে ঘষতে থাকে। সঙ্গে সঙ্গে গোলাপ থেকে এক অদ্ভুত রকমের আলো বের হয়, আর দেখতে দেখতে সোনালী এক কুৎসিত নারীতে পরিণত হয়ে যায়। তার মাথায় একটি চুলও ছিল না, আর গায়ের রং ছিল কুচকুচে কালো। একি আমি দেখতে বড় দিদির মতো, ওরকম বাদর মুখ হয়ে গেলাম কেমন করে? আমি এত বাজে কেমন করে হলাম? আমার মাথার চুল কোথায় গেল? শয়তান পরি, আমায় ধোকা দিয়েছিস তুই। ধোকাবাজ পরি, আমায় ঠিক করে দে। সঙ্গে সঙ্গে পরি সেখানে হাজির হয়ে সোনালীকে বলতে থাকে, ও মেয়ে, তোমায় কেউ ধোকা দেয়নি। আজকে তোমার সাথে যা হয়েছে এই সব কিছুই তোমার কর্মফল। পৃথিবীতে মানুষের সাথে ভালো মন্দ যা হয় সব কিছুই তাদের কর্মের কারণে হয়। তুমি অসৎ, লোভী এবং খারাপ, এটাই তোমার শাস্তি। ও দিদি, আমার লোভের কারণেই আমার এই অবস্থা হলো গো। এখন যে আমার মরণ ছাড়া আর কোনোই গতি থাকবে না গো দিদি। ছি 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 ছোট, এইসব অলক্ষণে কথা তোর মুখেও আনবি না। তোর বড় দিদি থাকতে তোর কিচ্ছু হবে না। তুই আয় তো, আমার সাথে ঘরে আয়, আয়। এরপর রূপালী সোনালীকে নিয়ে সেই জাদুঝুড়ির কাছে আসে আর বলতে থাকে, হে জাদুঝুড়ি, তুমি আমার ছোট্ট বোনটিকে আগের মতোই সুন্দরী করে দাও, তার সাথে রেশমি পোশাক এবং সোনাদানা দিয়ে ভরে দাও। সঙ্গে সঙ্গে সোনালী আগের চেয়ে আরো বেশি সুন্দরী হয়ে যায়। তার গায়েও রূপালীর মতো দামি পোশাক আর স্বর্ণ অলঙ্কারে ভরে যায়, যা দেখে সে অবাক হয়ে যায়। দিদি, আমি কি সুন্দর হয়ে গেছি দেখো। আমিও তো তোমার মতো সোনা দানা আর পোশাক পেয়ে গেছি গো। আমার খুব খুশি লাগছে দিদি, খুব খুশি লাগছে। তুই খুশি থাকলে আমি খুশি রে ছোট। ও দিদি, তুমি কত ভালো গো। আমি এতদিন তোমায় চিনতে পারিনি। তুমি দেখতে কুৎসিত ছিলে ঠিকই, কিন্তু তোমার অন্তরটা মুক্তার মতো ঝলমলে ছিল, যা আমি বুঝতে পারিনি। আমায় তুমি ক্ষমা করে দাও, আমি আর তোমার সাথে অন্যায় করব না।
ধীরে ধীরে কিছুদিনের মধ্যে রূপালী জাদুঝুড়ির মাধ্যমে তাদের সংসারের সমস্ত অভাব দূর করে নেয় এবং বেশ বড়লোক হয়ে যায়। অন্যদিকে সোনালি তার বড় দিদি রূপালীর সাথে আর কখনোই ঝগড়াঝাটি করে না। এভাবেই তারা সবাই মিলেমিশে সুখের রাজ্য গড়ে তোলে।